আপনি জানেন কি ১৯৭১ সালে ভারত বাংলাদেশ থেকে কি কি সম্পদ লুটে নিয়ে গেছে? ভারতের সাহায্য বাংলাদেশের স্বাধীনতা নাকি ফাঁদ ছিল? ভারত কি বাংলাদেশের বন্ধু হয়েছিল কখনো নাকি বন্ধুর মোড়কে চিরশত্রু? আসসালামু আলাইকুম। আমি আজ আছি আপনাদের সাথে ভারত বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে সম্পর্ক, সেই সম্পর্কের জের ধরে আমরা ভারতকে কি কি দিয়েছি তার বিস্তারিত নিয়ে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ও প্রশাসনের একটি অংশ বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানি সেনাবাহিনীর পরিত্যক্ত সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই ইস্যুটি ঐতিহাসিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। নিচে বিষয়টির বিস্তারিত বিবরণ দেওয়া হলো। প্রেক্ষাপট: ১৬ই ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের পর বাংলাদেশে প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য ও নাগরিক যুদ্ধবন্দী হিসেবে আটক হয়। এ সময় ভারতীয় সেনাবাহিনী বা মিত্র বাহিনী বাংলাদেশে অবস্থান করছিল। যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ব্যারাকে, অস্ত্রাগার, রেলওয়ে এবং শিল্প কারখানায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। কথিত আছে এই ধ্বংসযজ্ঞ মূলত ভারতীয় সেনাবাহিনী বেশি চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের মেরুদণ্ড একেবারে অকেজো করে দেওয়া এবং সকল দায় পাকিস্তানের উপরে চাপানো। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অর্থনীতি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। দেশ হয়ে পড়ে একেবারে অরক্ষিত। এই সুযোগে ভারতীয় সেনা ও কিছু অসাধু ব্যক্তিরা বাংলাদেশের সম্পদ লুটপাটে মত্ত হয়ে পড়ে। সামরিক সরঞ্জাম ও অস্ত্র লুট: পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পর তাদের পরিত্যক্ত অস্ত্রের পরিমাণ ছিল বিপুল। আনুমানিক ৮০,০০০ রাইফেল, ১২০০ আর্টিলারি গান, ২০০ ট্যাঙ্ক এবং ৩০টি যুদ্ধবিমান বাংলাদেশে রয়ে যায়। জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধলব্ধ সম্পদ বিজয়ী রাষ্ট্রের, তবে বাংলাদেশ এখানে কিছুই পায়নি। অগোছালো বাংলাদেশে পাকিস্তানের ফেলে যাওয়া সকল অস্ত্র ভারত লুটে নিয়ে যায়। তবে ভারত দাবি করে যে তারা যুদ্ধের ব্যয় মেটানোর জন্য এই অস্ত্রের একটি বড় অংশ ভারতে পাঠায়। ভারতের কাছ থেকে রক্ষা করা গেলে এই অস্ত্র দিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেত, কিন্তু ভারত চেয়েছিল বাংলাদেশে যেন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়েই না ওঠে। নৌ সরঞ্জাম: চট্টগ্রাম বন্দরের ডকইয়ার্ডে থাকা ১০টি পাকিস্তানি যুদ্ধজাহাজ এবং ৫০টি নৌযান ভারত দখল করে নেয়। এগুলোর সবই পরে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়। শিল্প কারখানার যন্ত্রপাতি লুট: যুদ্ধের সময় পাকিস্তান ও ভারতীয় সেনা কর্তৃক বাংলাদেশের শিল্প কারখানাগুলো ধ্বংস করে দেওয়ার পরেও কিছু যন্ত্রপাতি অবশিষ্ট ছিল। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা সিমেন্ট ফ্যাক্টরির মূল্যবান মেশিনারি ট্রাকে করে ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠানো হয়। নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলের সুতা উৎপাদনের যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়া হয়। খুলনা নিউজপ্রিন্ট মিলের যন্ত্রপাতি ১৯৭২ সালের শুরুতে ভারতীয় ট্রাকগুলোতে করে নিয়ে যাওয়া হয়। পরিবহন খাতের সম্পদ লুটপাট: রেলওয়ে ইঞ্জিন ও কোচ: বাংলাদেশ রেলওয়ে প্রায় ৫০টি ব্রডগেজ ইঞ্জিন এবং ২০০ এর বেশি কোচ ভারতীয় রেলওয়েতে স্থানান্তর করা হয়। সড়ক পরিবহন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের ৩০০ বাস এবং ট্রাক ভারতে পাঠানো হয়। কৃষি ও প্রাকৃতিক সম্পদ: সিলেট ও হবিগঞ্জের চা বাগানগুলো থেকে চা প্রক্রিয়াজাতকরণ মেশিন এবং গুদামে জমে থাকা কাঁচা চা ভারতে পাঠানো হয়। উপকূলীয় অঞ্চল থেকে শতাধিক নৌযান ভারতে নিয়ে যাওয়া হয়, যা স্থানীয় মৎস্যজীবীদের পথে বসিয়ে দেয়। সাংস্কৃতিক সম্পদ লুট: ঢাকা জাদুঘর থেকে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুদ্রা এবং মূর্তি চুরির ঘটনাও ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে দুর্লভ বই ও পান্ডুলিপি অদৃশ্য হয়ে যায়। কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, ভারতীয় সেনারা ট্রাকে করে এগুলো তুলে নিয়ে যায়। বাংলাদেশের প্রতিক্রিয়া: দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের পক্ষ থেকে শেখ মুজিব সরকার এই ইস্যুতে বরাবরই নীরব থেকেছে এবং ভারতের সহায়তায় নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে সচেষ্ট থেকেছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে।
সামরিক বাহিনীর ক্ষোভ। বাংলাদেশ সেনাবাহিনীর একাংশ অভিযোগ করে যে ভারত তাদের কাছে অস্ত্র হস্তান্তর না করে নিজেদের গোডাউনে রেখেছে। মিডিয়া ও বুদ্ধিজীবীদের প্রতিবাদ। দেশের বেশিরভাগ মিডিয়া ভারতের মদদপুষ্ট হলেও সংবাদপত্রে এই লুটপাটের খবর প্রকাশিত হয় এবং জনরোষ তৈরি হয়। কবি শামসুর রহমান তার লেখায় এই নয়া উপনিবেশবাদের সমালোচনা করেন। ঐতিহাসিক দলিল ও সাক্ষ্য প্রমাণ। ১৯৭২ সালের একটি জাতিসংঘ সমীক্ষায় উল্লেখ করা হয় বাংলাদেশের ৪০% পরিবহন ব্যবস্থা পুনরুদ্ধারে ভারতীয় সহায়তা প্রয়োজন হলেও সম্পদ হস্তান্তর পদ্ধতি স্বচ্ছ ছিল না। প্রত্যক্ষদর্শীদের বিবরণ। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অব. কে এম শফিউল্লাহ তার স্মৃতিকথায় লিখেছেন, ভারতীয় সেনারা রাতের অন্ধকারে রেললাইন উপড়ে নিজেদের দেশে নিয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপট। এই ইস্যুটি আজও বাংলাদেশ ভারত সম্পর্কের আলোচনায় প্রাসঙ্গিক। কিছু গবেষক ও সুশীল সমাজ বাংলাদেশের ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে আবেদনের পরামর্শ দিয়ে থাকেন। পরিশেষে, মুক্তিযুদ্ধ পরবর্তী সম্পদ লুটের ঘটনা বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। এই সম্পদ হস্তান্তর বাংলাদেশের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করে। এই ইতিহাস আমাদের শেখায় যে জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক দূরদর্শিতা ও স্বচ্ছ চুক্তি অপরিহার্য। আজও এই ঘটনার ঐতিহাসিক মূল্যায়ন ও ক্ষতিপূরণের দাবি বাংলাদেশের কোটি কোটি জনগণের মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে। এর বাইরেও সীমান্ত হত্যা, অসম ছিটমহল হস্তান্তর, অসম ট্রানজিট বাণিজ্য চুক্তি, বাণিজ্য ঘাটতি, মিডিয়া ও সংস্কৃতির বিনিময় এবং বাংলাদেশ সম্পর্কে বর্তমানে ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাস ইত্যাদি বিবেচনা করলে এটা বলা যায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য ছিল না, ছিল আমাদের জন্য একটি দীর্ঘস্থায়ী ফাঁদ। সেই সাথে আরো একটি জিনিস আমাদেরকে অনুধাবন করতে হবে, অর্থাৎ যত তাড়াতাড়ি আমরা অনুধাবন করতে পারবো আমাদের জন্য ততই মঙ্গল। সেটা হলো, ভারত কখনোই আমাদের বন্ধু নয়। যখনই তারা সুযোগ পেয়েছে বা পাবে তখনই তারা আমাদেরকে শোষণ করেছে এবং করবে। এজন্য আমাদের ভারতের প্রভাব বলয়ের বাইরে গিয়ে ভারতকে মোকাবেলার একটা সুদূর প্রসারী পরিকল্পনা অনতিবিলম্বে করা দরকার এবং সার্ককে অনতিবিলম্বে কার্যকর করা হলে সেই পথে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকার এসে সেই প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে ভুলবেন না এবং আপনি কি মনে করেন ভারতের এই আমাদের উপরে শোষণ নির্যাতনের ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না।